আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বই থেকে অনুশীলনী 11.1 এর ম্যাথ সলভ করব। গত ভিডিওতে আমরা এই 3 পর্যন্ত কমপ্লিট করেছিলাম। আশা করছি তোমরা দেখে থাকবে, আর যারা দেখো নাই তারা প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারবে। তো 4 নম্বরে যেটা বলা হয়েছে, একদিন তোমাদের ক্লাসে দেখা গেল অনুপস্থিত ও উপস্থিত ছাত্র সংখ্যার অনুপাত 1:4। অনুপস্থিত ছাত্র সংখ্যাকে মোট ছাত্র সংখ্যায় শতকরায় প্রকাশ করো। দেখো, আমি আগের ম্যাথগুলোতেও বলেছি, যখন কোনো জিনিসের অনুপাত দেয়া থাকবে তখন কিন্তু সেটার মাধ্যমেই আমরা একটা ধরে নিতে পারবো। যেমন এখানে অনুপস্থিত ও উপস্থিত ছাত্র সংখ্যার অনুপাত এটা, তাহলে অনুপস্থিত 1 আর উপস্থিত হলো 4। তাহলে এখানে আমরা 1-এর সাথে x গুণন করে এটা হলো অনুপস্থিত ছাত্র সংখ্যা ধরে নেব x, আর এই উপস্থিত ছাত্র সংখ্যা ধরে নেব 4-এর সাথে x গুণন করে, মানে 4x। ঠিক আছে, এইভাবে অনুপাতে অনুযায়ী এভাবে আমরা ধরে নিতে পারি। তাহলে সেখান থেকেই আমরা কিন্তু এভাবে শতকরায় প্রকাশ করতে পারবো। তাহলে মনে করি অনুপস্থিত ছাত্র সংখ্যা x এবং উপস্থিত ছাত্র সংখ্যা 4x। অতএব মোট ছাত্র সংখ্যা কত হবে? x প্লাস 4x। অনুপস্থিত আর উপস্থিত দুইটা যোগ করলে যেটা হয়, তাহলে এটা হবে 5x। যেহেতু এখানে বলা হয়েছে মোট ছাত্র সংখ্যার শতকরায় প্রকাশ করো, সেই জন্য আমরা মোট ছাত্র সংখ্যা বের করে নিলাম। এখন এই মোট ছাত্র সংখ্যার কতজন অনুপস্থিত? মোট ছাত্র সংখ্যার অনুপস্থিত হলো x, তাহলে অনুপস্থিত ছাত্র মোট ছাত্র সংখ্যার কত অংশ হবে? দেখো, সম্পূর্ণ ছাত্রের মোট ছাত্রের x এত অংশ না? অনুপস্থিত ছাত্রের সংখ্যাটা হবে মোট ছাত্রের x অংশ, তাই না? আর বাকি এই 4x হবে উপস্থিত ছাত্রের অংশ। ঠিক আছে, তাহলে আমরা এখন এই অনুপস্থিত ছাত্র সংখ্যাকে মোট ছাত্র সংখ্যার শতকরায় প্রকাশ করো। তাহলে মোট ছাত্র সংখ্যার অংশ কিন্তু আমরা পেয়ে গেলাম, অনুপস্থিতটা। তাহলে এটাকে যদি আমরা শতকরায় প্রকাশ করি, শতকরায় প্রকাশ করা মানেই কিন্তু যে কোনো অংশকে 100 দিয়ে গুণ করলেই আমরা শতকরায় প্রকাশ করতে পারি। অতএব অনুপস্থিত ছাত্র সংখ্যার শতকরা হার, এই যে x/5x ইন্টু 100। তাহলে দেখো, এখানে x আর x কেটে যাচ্ছে, আর এই 5 দিয়ে 100কে কাটলে 20, তার মানে 20। অতএব শতকরা হার 20%, এটাই হবে উত্তর। এবার আমরা 5 নম্বর প্রশ্ন। একটি দ্রব্য ক্রয় করে
28% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত নির্ণয় করো। তাহলে এখানে বুঝতেই পারছো আমাদের দুইটা জিনিস লাগবে, একটা বিক্রয় মূল্য, একটা ক্রয় মূল্য। যেহেতু এখানে 28% ক্ষতি বলা হয়েছে, তার মানে এটা 100 টাকায় ক্ষতি হয় 28 টাকা। তার মানে ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য আমরা কিন্তু 100 থেকে এই যে 28 মাইনাস করলে পেয়ে যাব, কারণ যেহেতু এটা ক্ষতি হয়েছে তার মানে 100 টাকার চেয়ে কমে বিক্রি হবে। মনে করি ক্রয় মূল্য 100 টাকা, অতএব 28% ক্ষতিতে বিক্রয় মূল্য 100 মাইনাস 28 72 টাকা। তাহলে এখানে দেখো আমরা ক্রয় মূল্য পেলাম 100 টাকা, সেই সময় বিক্রয় মূল্য কিন্তু 70 টাকা। তাহলে এই দুটার অনুপাত কত? অতএব বিক্রয় মূল্য ইসটু ক্রয় মূল্য ইকুয়াল টু 72:100। আমরা বিক্রয় মূল্য আগে লিখলাম কারণ এখানে কোশ্চেনে কিন্তু বিক্রয় মূল্য আগে বলা হয়েছে, সেই অনুযায়ী লিখছি। এখন এখানে আমরা যদি এটাকে ভাগ করি, যে সংখ্যাটা দিয়ে দুইটাকেই ভাগ করা যাবে এরকম একটা সংখ্যা দিয়ে দুইটাকে ভাগ করব, তাহলে দেখো এখানে 4 দিয়ে কিন্তু দুইটাকেই ডিভাইড করা যায়। হ্যাঁ, তাহলে 4 দিয়ে ডিভাইড করলে আমরা যেটা পাবো সেটা এখানে লিখে দেব, 18:25। অতএব নির্ণীয় অনুপাত আনসার। 6 নম্বরে বলা হয়েছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 70 বছর। 7 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:2। 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? এখন এখানে কিন্তু অনেকগুলো কন্ডিশন দেওয়া আছে, আমাদের স্টেপ বাই স্টেপ যেতে হবে। তো এখানে শুরুতেই যে অনুপাত দেয়া আছে, আমাদের যখনই কোনো কিছু ধরে নিতে হবে তখনই আমরা অনুপাতের কাছে আগে চলে যাব। তো আমাদের এখানে বলা হয়েছে 7 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল এত। তাহলে 7 বছর পরে তাদের বয়স কত ছিল? 7 বছর পূর্বে আমরা ধরে নিতে পারি যে 7 বছর পূর্বে তাদের বয়স ছিল 5x পিতা আর 2x হলো পুত্র। হ্যাঁ, এটা হলো 7 বছর আগের বয়স। তাহলে আমরা ধরে নেই 7 বছর পূর্বে পিতার বয়স ছিল 5x বছর এবং 7 বছর পূর্বে পুত্রের বয়স ছিল 2x বছর। তাহলে এটা যদি 7 বছর পূর্বের বয়স হয় তাহলে 7 বছর পরে মানে 7 বছর পরে মানে বর্তমান বয়স। হ্যাঁ, বর্তমান বয়স কত হবে? এটার সাথে 7 প্লাস হবে না, মানে 7 বছর বেশি হবে, দুইজনের বয়সের সাথেই 7 বছর যোগ হবে। অতএব 7 বছর পরে
বা পিতার বর্তমান বয়স 5x + 7 বছর এবং 7 বছর পরে বা পুত্রের বর্তমান বয়স 2x + 7। তাহলে দেখো আমরা কিন্তু দুইজনেরই বর্তমান বয়স পেয়ে গেলাম। এখন আমরা আবার একটু প্রশ্নটা দেখে নেই। পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 70 বছর। বর্তমান বয়সের সমষ্টিটা কিন্তু দেয়া আছে। তাহলে আমরা যদি এই দুইটা যোগ করি তাহলে এটাও কিন্তু একটা সমষ্টি হবে, পিতা আর পুত্রের বয়সের সমষ্টি। তাহলে এটা যোগ করলে যেটা হবে সেটা হবে 70 সমান। তাহলে আমরা কি লিখতে পারি প্রশ্ন মতে বা অ্যাকর্ডিং টু কোশ্চেন 5x + 7 + 2x + 7 = 70। দেখো আমরা এটা একটা সমীকরণ পেলাম। তাহলে সমীকরণ থেকে আমরা x এর মান কিন্তু বের করে নিতে পারবো। 7x + 14 x = 8। এখন x এর মান যেহেতু পেয়েছি তাহলে কিন্তু বর্তমানে পিতার বয়স আমরা এখানে বের করতে পারবো, x এর মান বসিয়ে দেব আর বর্তমানে পুত্রের বয়সও বের করতে পারবো। তাহলে বর্তমান বয়স পাওয়ার পরে আমরা এই যে 5 বছর পরে তাদের বয়স কত হবে সেটা বের করব। 5 বছর পরে যে বয়সটা পাবো সেটার অনুপাত বের করতে হবে। তাহলে অতএব পিতার বর্তমান বয়স 5x + 7, তার মানে 5 × 8 + 7 47 বছর। পুত্রের বর্তমান বয়স 2x + 7। তাহলে x এর জায়গায় মান বসিয়ে দিলাম 8, 16 + 7 23 বছর। তাহলে 5 বছর পরে পিতার বয়স, এখন দেখো বর্তমান বয়স যদি 47 হয় তাহলে 5 বছর পরে কত হবে বয়স, এটার সাথে 5 যোগ করলে কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে 47 + 5 বছর এবং 5 বছর পরে পুত্রের বয়স 23 + 5। পুত্রের বর্তমান বয়স হলো 23। তাহলে 5 বছর পরে 5 বছর যোগ করে দিতে হবে, 28 বছর। এখন আমরা 5 বছর পরের বয়সটা পেলাম। আমাদের বলা হয়েছে 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত। তাহলে আমরা এই দুইটা বয়সের অনুপাতটা বের করব। পিতা ইস্টু পুত্র 52:28। তাহলে দেখো দুইটাকেই এমন জিনিস দিয়ে ভাগ দেব যে দুইটাকেই ভাগ করা যায়। তাহলে দেখো এটাকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে দুটাকেই ভাগ করা যায়, তো 13:7। 52কে 4 দিয়ে ভাগ দিলে 13 পাচ্ছি, আবার 28কে 4 দিয়ে ভাগ দিলে 7 পাচ্ছি। তো আজকে তাহলে এই পর্যন্তই। ভিডিওটি যদি তোমার উপকারে এসে থাকে তাহলে তোমার প্রিয়জনদেরকে বেশি বেশি করে শেয়ার করে দেবে। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।